সুপ্ত তাপ বা লেটেন্ট হিট নিয়ে আমরা এখন একটা বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে প্রথমে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখবো, সেটা হলো যদি তুমি কোনো একটা বস্তুর উপর হিট প্রয়োগ করো বা তাপ শক্তি যদি প্রয়োগ করো, তাহলে ওই বস্তুর দুটো জিনিসের পরিবর্তন হবে। একটা জিনিস হচ্ছে ওই বস্তুটার তাপমাত্রার পরিবর্তন হবে, দ্যাট মিনস টি অথবা থিতা যেটাই বলো না কেন। আরেকটা হচ্ছে বস্তুর অবস্থা বা স্টেটের পরিবর্তন হবে। তো এই দুটো জিনিসের পরিবর্তন কিন্তু হয়ে থাকে যখন কোনো একটা বস্তুর উপর আমরা তাপ প্রয়োগ করি। তো আমরা সচরাচর যেটা দেখেছি সেটা হচ্ছে তাপ প্রয়োগ করার পর কোনো একটা বস্তুর তাপমাত্রা বেড়ে যায়। ধরো তুমি যে কোনো একটা বস্তুতে 200 জুল পরিমাণ তাপ প্রয়োগ করলে, এই তাপশক্তি প্রয়োগ করার পর আমরা ধরে নিলাম ওই বস্তুটার মধ্যে তাপমাত্রার পরিবর্তন ঘটলো। ধরো আগে ছিল তাপমাত্রা 25 ডিগ্রি মানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন 200 জুল তাপশক্তি প্রয়োগ করার পর তার তাপমাত্রাটা হয়ে গেছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এটা আমরা নর্মালি দেখে থাকি যে তাপ প্রয়োগ করলে কোনো একটা বস্তুর তাপমাত্রা বাড়ে। কিন্তু আরেক ধরনের তাপ আছে, আমি ধরলাম সেটা অন্য একটা তাপ কিউ। এই তাপ প্রয়োগ করলে কোনো একটা বস্তুর তাপমাত্রা বাড়েও না বা কমেও না, বাট বস্তুর স্টেট বা অবস্থার পরিবর্তন ঘটে। এখানে স্টেট বলতে আমি অবস্থাকে বোঝাচ্ছি, অবস্থা বলতে আমি তরল, কঠিন কিংবা বায়বীয় অবস্থাকে বোঝাচ্ছি। তার মানে কিউ পরিমাণ তাপ শক্তি যদি আমি প্রয়োগ করি কোনো একটা বস্তুতে, হয়তো বস্তুটা আগে সলিড ছিল বা কঠিন ছিল, এখন বস্তুটা লিকুইড হয়ে গেছে বা তরল হয়ে গেছে, কিন্তু তার তাপমাত্রা পরিবর্তন ঘটেনি। অথবা ধরে নিলাম বস্তুটা লিকুইড ছিল, পরবর্তীতে সে গ্যাস হয়ে গেছে বা বায়বীয় পদার্থ হয়ে গেছে, বাট তার তাপমাত্রা কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে এই ধরনের তাপগুলোকে বলা হয় সুপ্ত তাপ বা লেটেন্ট হিট। এবং লেটেন্ট হিটের আরেকটা নাম আছে যেটাকে বলা হয় লীন তাপ। তার মানে লেটেন্ট হিটের বিষয়টা হচ্ছে যে পরিমাণ তাপ প্রয়োগ করলে কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে সুপ্ত তাপ। কিংবা বিষয়টাকে আমরা এভাবেও বলতে পারি যে যখন কোনো একটা বস্তু তার অবস্থার পরিবর্তন ঘটায়, দ্যাট মিনস হতে পারে সে কঠিন থেকে তরল হলো, অথবা হতে পারে সে তরল থেকে কঠিনে কনভার্ট হলো, হতে পারে সে তরল থেকে গ্যাসে কনভার্ট হলো, অথবা গ্যাস থেকে তরলে কনভার্ট হলো। তো এই যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় কনভার্ট হচ্ছে, কনভার্ট হওয়ার সময় সে অবশ্যই কিছু পরিমাণ তাপশক্তি নিতেও পারে অথবা বেরও করে দিতে পারে। তার মানে সুপ্ত তাপ এই না যে আমরা বাইরে থেকে বস্তুকে তাপ দিব, এর মানে এটাও হতে পারে যে হয়তো বস্তুটা কিছু পরিমাণ তাপশক্তি হারিয়েছে, হারানোর পর হয়তো সে লিকুইড থেকে সলিড হয়েছে। তো যেটাই হোক না কেন, আমাদের এখানে তাপটা গৃহীত হতে পারে অথবা বর্জিত হতে পারে, যে কোনো ধরনের তাপই হতে পারে, সেটা হচ্ছে আমাদের সুপ্ত তাপের অন্তর্ভুক্ত। তাই যে কোনো একটা বস্তু সুপ্ত তাপকে রিসিভ করতে পারে বা গ্রহণ করতে পারে, অথবা যে কোনো একটা বস্তু সুপ্ত তাপকে ছেড়ে দিতে পারে বা বর্জন করতে পারে। বাট যখনই কোনো সুপ্ত তাপকে গ্রহণ করবে বা বর্জন করবে, সেক্ষেত্রে আমাদের তাপমাত্রার পার্থক্য কোনো থাকবে না, দ্যাট মিনস তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাহলে সুপ্ত তাপের জন্য একটা ভালো যে শর্ত সেটা হচ্ছে ডেল টি ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা এটাকে তোমরা ডেল থিতা ইজ ইকুয়াল টু 0 লিখতে পারো। ডেল থিতা মানে হচ্ছে কি, মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তার মানে সুপ্ত তাপ এমন একটা ঘটনা যেখানে বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটে না, বাট অবস্থার পরিবর্তন ঘটে। তো আমি এটা একটু মুছে দিচ্ছি, এটা লাগবে না। আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব যে কিভাবে আসলে কোন জায়গাটাতে সুপ্ত তাপ কাজ করে। তাহলে খেয়াল করো, আমরা এখানে একটা নির্দিষ্ট গ্রাফ দেখিয়েছি, যে এক্স অক্ষ বরাবর দেখিয়েছি যে কতটুকু পরিমাণ তাপ আমরা প্রয়োগ করছি কোনো একটা বস্তুতে, আর ওয়াই অক্ষ বরাবর দেখিয়েছি আমাদের তাপমাত্রাকে, দ্যাট মিনস কতটুকু তাপমাত্রা আমাদের দরকার। তো ধরো আমরা আমাদের কাছে একটা সলিড পদার্থ রেখেছি, এবং তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের বরফ বা আইস, এবং আমরা করেছি কি, আমাদের এই বরফ বা আইসটাকে একটা নেগেটিভ টেম্পারেচার বা তাপমাত্রাতে রেখেছি। ধরো এটা হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড, কথার কথা। তাহলে -10 ডিগ্রি সেন্টিগ্রেডও অবশ্যই বরফটা বরফ হিসেবে কাজ করবে বা সলিড হিসেবে থাকবে। সলিড মানে হচ্ছে এখানে কঠিন বোঝাচ্ছে। তো কঠিন অবস্থায় যদি বরফটা আমাদের এখানে থাকে, আমরা যদি আস্তে আস্তে তাপমাত্রা বাড়াতে বাড়াতে -10 থেকে শুরু করে -9, -8, -7 করে করে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আনি, ওই সময়টাতে কিন্তু আমাদের ঠিক এই পয়েন্টে বরফ গলা শুরু হবে। দ্যাট মিনস আমি এখানে একটা পয়েন্ট ধরলাম, ধরো মূলবিন্দু হচ্ছে ও পয়েন্ট, আর এখানে আমি ধরলাম এ পয়েন্ট। তাহলে এই পয়েন্টে হচ্ছে আমাদের এমন একটা পয়েন্ট যেখানে বরফটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। এখন এই বরফটা যখন -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি পর্যন্ত আসলো, তখন সে কিন্তু সলিড ছিল, এবং এই অবস্থাতে বরফ কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি গ্রহণ করছিল। আর এই তাপশক্তি গ্রহণ করার ফলেই কিন্তু আমাদের এখানে তাপমাত্রাটা বেড়ে গেছে -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি পর্যন্ত। তার মানে ও থেকে এই পর্যন্ত আমি যদি বলি, এখানে আমাদের টেম্পারেচার বা তাপমাত্রাটা বেড়েছে, এবং আমরা নির্দিষ্ট পরিমাণ তাপ বাইরে থেকে দিয়েছি, কিউ পরিমাণ তাপ ধরে নিলাম, সেটাও কি বেড়েছে। বাট আমরা যখন দেখছি যে এই বিন্দুতে আসা অবস্থায় বরফটা বরফই আছে, বাট যখনই বি বিন্দুতে আসলো বরফটা, তখন সে টোটালি
ফ্রিজ হয়ে গেল, মানে ফ্রিজ না, মেল্ট হয়ে গেল বা ভেঙে গেল বা বলা যায় গলে গেল। এবং এ থেকে বি পর্যন্ত একটা লম্বা সময় ধরে যখন সম্পূর্ণ বরফটা গলে গেছে তখনও কিন্তু তার তাপমাত্রাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল। তাহলে আমি বলতে পারি এ থেকে বি পর্যন্ত আমাদের এই বরফটা তার যেই অবস্থা সেটা পরিবর্তন করেছে। এতে ছিল সে বরফ বা সলিড হিসেবে বা কঠিন হিসেবে, বি বিন্দুতে এসে সে তরল বা পানি হিসেবে রয়েছে, বাট স্টিল তার কিন্তু তাপমাত্রাটা সেম ছিল, দ্যাট মিনস 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। তাই এ থেকে বি পর্যন্ত অবশ্যই আমরা বরফের উপর এমন একটা তাপ প্রয়োগ করেছি, আমি ধরলাম সেটা হচ্ছে কোন একটা তাপ এলভি, এবং এই তাপ আছে এলভি না দিয়ে এলএফ তো এই তাপের জন্য আমাদের বরফটা পানিতে কনভার্ট হয়েছে ঠিকই, বাট এটার তাপমাত্রা কোনো পরিবর্তন ঘটেনি। তাই এতটুকু তাপ হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ লেটেন্ট হিট বা সুপ্ত তাপ। তাহলে সুপ্ত তাপের কাজই হচ্ছে কি তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে কোনো একটা বস্তুর অবস্থাকে পরিবর্তন ঘটায়। এখন আমি যদি তাপমাত্রা 0 ডিগ্রি থেকে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে আমি একদম সি বিন্দু পর্যন্ত নিয়ে গেলাম। যেহেতু বি বিন্দুতে এখন এটা পানি অবস্থা আছে বা লিকুইড অবস্থা আছে, আমি সি বিন্দু পর্যন্ত এটাকে নিয়ে গেলাম, যেখানে আমাদের তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থা আমাদের সি বিন্দুতে পানির মতোই আছে, বাট যখন সে ডি বিন্দু পর্যন্ত পৌঁছালো তখন সে গ্যাস হয়ে গেল বা তার ভ্যাপোরাইজেশন ঘটলো। তাহলে এই অবস্থাটা আমি দেখতে পাচ্ছি একদম বি থেকে সি পর্যন্ত আমরা তাপকে বাড়িয়েছি, সাথে সাথে তাপমাত্রাটাও বেড়েছে। বাট যখনই আমি সি থেকে ডি পর্যন্ত এতটুকু দূরত্ব অতিক্রম করলাম বা এতটুকু টাইম নিলাম, ওই সময়টাতে আমাদের টোটাল তাপমাত্রাটা ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। কিন্তু এখানে সি বিন্দুতে এটা ছিল তরল অবস্থায়, ডি বিন্দুতে এটা হয়ে গেছে গ্যাসীয় অবস্থায়। তার মানে সি থেকে ডি পর্যন্ত অবশ্যই এখানে কিছু একটা ঘটেছে বা এমন কোনো তাপ কাজ করেছে যে তাপের জন্য আমাদের তাপমাত্রা ঠিকই বাড়েনি, বাট অবস্থা পরিবর্তন হয়েছে। অর্থাৎ সি বিন্দুতে ছিল তরল, ডি বিন্দুতে এখন সে হয়ে গেছে গ্যাস। তাহলে এই তাপটাকে আমরা বলতে পারি আরও একটা সুপ্ত তাপ, যেটাকে আমি এলভি দিয়ে প্রকাশ করেছি। তার মানে এখানে সি থেকে ডি পর্যন্ত যে ঘটনাটা ঘটেছে টোটালটাই হচ্ছে আমাদের সুপ্ত তাপের জন্য ঘটেছে। আবার ডি থেকে আমি শুরু করে ধরা যাক ই বিন্দু পর্যন্ত গেলাম, এবং এখানেও কিন্তু তাপমাত্রা বেড়েছে। তুমি ধরে নাও ই বিন্দুতে তাপমাত্রা হয়েছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে বলা যায় আমাদের ডি থেকে ই পর্যন্ত এখানে তাপমাত্রা মানে তাপ বাড়িয়েছি আমরা, তাপ বাড়ার সাথে সাথে আমাদের তাপমাত্রাটাও বেড়েছে, কিন্তু এই জায়গাটাতে কোনো অবস্থার পরিবর্তন হয়নি। দ্যাট মিনস ডি থেকে ই পর্যন্ত টোটালটি ছিল কি বাষ্পীয় অবস্থা। তাহলে এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এ থেকে বি, এই পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, কেননা তুমি দেখতে পাচ্ছ এই বিন্দুতে আমাদের এই বস্তুটা বরফ ছিল, বি বিন্দুতে গিয়ে সে তরল হয়ে গেছে। আবার সি থেকে ডি, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কেননা সি বিন্দুতে আমাদের ওই বস্তুটা তরল ছিল, বাট ডি বিন্দুতে গিয়ে সে টোটালি গ্যাস হয়ে গেছে। তাহলে এই যে দেখতে পাচ্ছ এ থেকে বি, সি থেকে ডি, এই সমস্ত পয়েন্টে কিন্তু তাপমাত্রা সেম। দ্যাট মিনস এ থেকে বিতে 0 ডিগ্রি পর্যন্ত ছিল, আবার সি থেকে ডি পর্যন্ত 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত ছিল। তো এই যে তাপমাত্রার কোনো পরিবর্তন না ঘটিয়ে বস্তুটা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, এক্ষেত্রে যে পরিমাণ তাপ সে গ্রহণ করেছে সেটাই হচ্ছে তার সুপ্ত তাপ। তার মানে আমরা এ থেকে বি এবং সি থেকে ডিতে যখন যাব, আমি যদি তীর চিহ্ন দেখাই, তাহলে এই তীরটা আমাকে নির্দেশ করবে কি আমাদের ওই পানি বা ওই বস্তুটা সুপ্ত তাপ গ্রহণ করেছে পরিবেশ থেকে। এখন আমি যদি উল্টো প্রসেস ঘটাই, ধরা যাক আমি এখন ডি থেকে সিতে যাব, তার মানে ডি থেকে যখন সিতে যাব, তার মানে ডিতে ছিল সে গ্যাস, সিতে গিয়ে সে তরল হয়েছে। তো এখানে তার কনডেনসেশন ঘটেছে বা ঘনীভবন ঘটেছে, তার মানে ভাস্পটা ঘনীভূত হয়ে তরল পদার্থে রূপান্তর হয়েছে। এই মুহূর্তটাতে কিন্তু অবশ্যই ওই বস্তুটা তাপ হারাবে। তার মানে সি থেকে ডিতে আমি যদি যাই, আমি একটু দেখাই তোমাদেরকে, ধরো এটা মুছে দিচ্ছি, সি থেকে আমি যদি ডিতে যাই তাহলে আমাদের হবে তাপের গ্রহণ, এবং এই তাপের গ্রহণটা হচ্ছে সুপ্ত তাপ গ্রহণ হিসেবে কাজ করবে। তার মানে সুপ্ত তাপ গ্রহণ করি সি থেকে ডি পর্যন্ত আমরা যেতে পারবো। বাট যখন আমি ডি থেকে সিতে যাব, দ্যাট মিনস উল্টো ব্যাকওয়ার্ড প্রসেসে যাব, তখন আমাকে সুপ্ততাপ বর্জন করতে হবে, কেননা সুপ্ততাপ বর্জন না করলে কখনোই গ্যাসটা পানিতে কনভার্ট হবে না। আবার একই জিনিস আমি যদি একটু পাশে তোমাকে রেড কালারে দেখাই, যে আমরা এখানে এ থেকে বি পর্যন্ত গিয়েছিলাম, তার মানে এতে ছিল কোনো একটা বস্তু কঠিন, বিতে গিয়ে সে তরল হয়েছে। তার মানে এটা হচ্ছে আইস বা বরফের কথা বলা হয়েছে পানির ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু সুপ্ততাপটা আমরা গ্রহণ করিয়েছি। তাহলে গ্রহণ করার ফলে আমাদের বরফটা ভেঙে পানিতে কনভার্ট হয়েছে। বাট আমি যদি উল্টো প্রসেস বলি, বি থেকে আমি ধরো এতে এখন যাব, যেটা ফ্রিজের ভেতরের ঘটনা। দ্যাট মিনস তুমি ফ্রিজে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি রাখো, সেটা কিন্তু কিছুক্ষণ পর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে কনভার্ট হবে। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের পানিটা কঠিনে কনভার্ট হচ্ছে, তাই আমি বলতে পারি এখানে আসলে সে সুপ্ততাপটাকে বর্জন করেছে। তার মানে একই সাথে সুপ্ততাপ গ্রহণও করা যায়, আবার বর্জনও করা যায়।
এবং সেই সাথে আরেকটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ, সি থেকে ডি এবং ডি থেকে সি, এখানে দুইটা সুপ্ততাপ কাজ করছে। আমি একটু এখানে লিখে দিই, দুটো সুপ্ততাপ কাজ করছে। আবার এ থেকে বি, বি থেকে এ, এখানেও কিন্তু দুই ধরনের সুপ্ততাপ কাজ করছে। তার মানে টোটাল 4 ধরনের সুপ্ততাপ কাজ করে কোনো একটা সিস্টেমের মধ্যে, এবং আমরা আস্তে আস্তে এই সুপ্ততাপগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এবার তোমাদেরকে একটা দারুণ কনসেপ্ট দেখাই, সেটা হচ্ছে আমরা যে গ্রাফটা দেখেছি এটা মোটামুটি তুমি পানি বা H2 এর জন্য ধরে নিতে পারো, কেননা পানির জন্য আসলে এই ধরনের গ্রাফগুলো বানানো হয়ে থাকে, যেখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বরফে কনভার্ট হয় অথবা বরফ পানিতে কনভার্ট হয়, এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি হচ্ছে ভাসবে কনভার্ট হয় অথবা ভাসব হচ্ছে পানিতে কনভার্ট হয়। তো এখন আমরা সেম জিনিসটাকে একটু এখানে দেখি, একই রকম গ্রাফ দেখাচ্ছি। এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমি এটাকে এ পয়েন্ট ধরেছিলাম, তারপর এটাকে ধরেছিলাম হচ্ছে বি পয়েন্ট, তারপর এটা ধরেছিলাম হচ্ছে সি পয়েন্ট, এটা ছিল হচ্ছে আমাদের ডি পয়েন্ট, আর এটা কোনো একটা পয়েন্ট ই ধরেছিলাম, আর মূলবিন্দু এখান থেকে ও ধরেছিলাম। তাহলে দেখো আমাদের এখানে শুধুমাত্র সুপ্ততাপটা কাজ করছে এ থেকে বি কিংবা বি থেকে এ এর দিকে, এবং সি থেকে ডি বা ডি থেকে সি এর দিকে। একদম শুরুতে দেখো যখন আমি এই পয়েন্টের কথা বলবো, এই বিন্দুতে আমাদের পানিটা কিন্তু সলিড মানে কি, পানিটা এখন বরফ বা আইস আকারে আছে। এখন এই আইসটাকে আমি যখন বি বিন্দুতে নিয়ে যাচ্ছি তখন সে সলিড থেকে লিকুইড হয়ে গেছে, তাই না? তার মানে লিকুইড মানে হচ্ছে পিওর ওয়াটার বা পিওর H2O হয়ে গেছে। তো এখন এদের মাঝে আয়তনে কি কোনো পরিবর্তন হয়েছে? খুবই সামান্য পরিমাণ হয়েছে, তাই না? কেননা যখন কোনো একটা কঠিন পদার্থ তরল পদার্থতে কনভার্ট হয় তখন তার আয়তনের পরিবর্তনটা হয় কম। দ্যাট মিনস আয়তনের পরিবর্তন হচ্ছে ∆V, এর মানটা হচ্ছে কম হয়। আবার আমি যদি সি বিন্দুর দিকে তাকাই, খেয়াল করো সি বিন্দুতে কিন্তু আমাদের লিকুইড ছিল বা পানি ছিল, এবং ডি বিন্দুতে যখন এই পানিটা চলে গেল তখন সে কিন্তু টোটালি গ্যাস হয়ে গেছে। এবং এদের মাঝে তুমি খেয়াল করে দেখো আয়তনের পরিবর্তনটা কিন্তু বিশাল হয়, কেননা যখন কোনো তরল পদার্থ গ্যাসে পরিণত হয় তখন ওই গ্যাসের আয়তন অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। আবার যখন কঠিন পদার্থ তরলে কনভার্ট হয় তখন কিন্তু তার আয়তনটা তেমন পরিমাণ বাড়ে না। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, এই বিন্দুতে থাকা অবস্থায় আমাদের কঠিন পদার্থের উপর যে পরিমাণ লেটেন্ট হিট বা সুপ্ততাপ কাজ করেছিল, যেটাকে আমরা এলএফ হিসেবে দেখি, এই হিটটা আসলে সেভাবে কাজ করতে পারেনি, এবং এই হিটটা কম পরিমাণ কাজ করেছে, কেননা যেহেতু বি বিন্দুতে এই তরল পদার্থের আয়তনটা খুবই কম বা আয়তনের ডিফারেন্সটা যেহেতু খুবই কম, তাই আমি বলতে পারি এই বিন্দুতে যে পরিমাণ আমি সুপ্ততাপ প্রয়োগ করেছি তার পরিমাণটা অবশ্যই কম হবে, কেননা কম পরিমাণ সুপ্ততাপ দিয়ে আসলে বি বিন্দুতে আমাদের পানিটা পৌঁছেছে এবং তার আয়তনটা তেমন বেশি ছিল না। মানে বিষয়টা হচ্ছে এরকম, তুমি এই বিন্দুতে থাকা অবস্থায় ওই কঠিন বরফের মধ্যে যদি সুপ্ততাপ অ্যাপ্লাই করো তাহলে সেই সুপ্ততাপটা তোমাকে কম অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ বি বিন্দুতে যখন সেটা পানি হয়ে যাবে তখন ওই পানির আয়তন আর বরফের আয়তন কিন্তু তেমন একটা কম বেশি হবে না, অর্থাৎ ∆V এর মানটা মোটামুটি কাছাকাছি থাকবে। তাই বলতে পারি আমরা এক্ষেত্রে যে সুপ্ততাপটা দিয়েছি এই সুপ্ততাপটা হচ্ছে এলএফ, যেটাকে বলা হয় বরফ গলনের সুপ্ততাপ, এবং এর মানটা অবশ্যই হবে কম। কিন্তু আমি যদি উল্টো কেস দেখি, ধরো সি নম্বর কেসটা দেখি, সি নম্বর কেসে কি হলো, আমাদের এখানে তরল পদার্থ ছিল, ডি নম্বরে গিয়ে হুট করে সে বাষ্পে কনভার্ট হলো বা গ্যাসে কনভার্ট হলো। আর তোমরা জানো গ্যাসের আয়তন কিন্তু অনেক বেশি হয়, তার মানে সি বিন্দুতে যেটা লিকুইড বা পিওর তরল ছিল ডি বিন্দুতে সেটা গ্যাস বা বায়বীয় পদার্থে কনভার্ট হয়ে গেল। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের ∆V বা আয়তনের পার্থক্যটা বিশাল হয়ে গেছে। তাহলে সি বিন্দুতে থাকা অবস্থায় পানির আয়তনটা ডি বিন্দুতে বিশাল পরিমাণে বাড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই আমাদের একটা সুপ্ততাপ লাগবে, যেটা হচ্ছে LV। তো LV এর মানটা এখন বেশি হতে হবে। তার মানে LV হচ্ছে পানির বাষ্পীভবনের সুপ্ততাপ, এবং পানিকে ভাস্পে কনভার্ট করার জন্য অবশ্যই সুপ্ততাপটা বেশি লাগবে। কেন বেশি লাগবে? কারণ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডি বিন্দুতে টোটালি গ্যাস রাজত্ব হচ্ছে, আর গ্যাসের আয়তন কিন্তু অনেক বেশি। তার মানে তরল পদার্থ থেকে যখন গ্যাসীয় পদার্থতে আমি কনভার্ট করব তখন তার আয়তনটা স্পেসিফিকভাবে অনেক বেশি পরিমাণ হয়ে যাওয়াতে আমাকে অবশ্যই বেশি পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে যাতে এই লিকুইডটা টোটালি গ্যাসে কনভার্ট হয়। আর যে তাপটা আমরা এখানে প্রয়োগ করেছি সেটাই কি ছিল? বাষ্পীভবনের সুপ্ততাপ বা LV। তাই আমি বলতে পারি অবশ্যই LF বা বরফ গলনের সুপ্ততাপ বড় হবে কার চেয়ে? LV বা বাষ্পীভবনের সুপ্ততাপের চেয়ে। তো এবার আমি আরেকটা তুলনা তোমাদেরকে দেখাই যাতে তোমরা একদম ক্লিয়ার আইডিয়া পাও। তাহলে আমি একটু সি আর ডি বিন্দু তুলনা করি। দেখো সি বিন্দুতে আমাদের পানি ছিল, তাই না? ডি বিন্দুতে সেটা হয়ে গেছে গ্যাস। এখন সি বিন্দু থেকে ডি বিন্দুতে যাওয়ার সময় আমাদেরকে অবশ্যই বেশি পরিমাণ কি দিতে হয়েছে?
বাষ্পীভবনের সুপ্ততাপ দিতে হয়েছে। বাট এ থেকে বিতে যখন আমরা যাব, দ্যাট মিনস এতে ছিল আইস, বিতে ছিল হচ্ছে লিকুইড, তখন কিন্তু আমাদের বেশি পরিমাণ সুপ্ততাপ দিতে হয়নি, জাস্ট কম পরিমাণ এলভি দিতে হয়েছে, না এলএফ দিতে হয়েছে। তাহলে একটা বিষয় কনফার্ম যে যদি আমি সি থেকে ডি বিন্দুর দিকে তাকাই, দেখো দোনোটাই কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার রেঞ্জে রয়েছে। তার মানে সি এবং ডি দুটো যদিও পানি এবং গ্যাস, তাদের তাপমাত্রা কিন্তু সেম 100 ডিগ্রি সেন্টিগ্রেড করে। তাহলে সি বিন্দুতে থাকা অবস্থায় পানি যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ডি বিন্দুতে থাকা অবস্থায় গ্যাসটাও কিন্তু তখন, বা স্টিম যেটা ভাসবো সেটাও কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট এখানে একটা তফাৎটা হচ্ছে কি, তফাৎটা হচ্ছে সি বিন্দুতে থাকা অবস্থায় পানির মধ্যে এক্সট্রা কোনো এল ভি ছিল না, বাট ডি বিন্দুতে থাকা অবস্থায় পানির মধ্যে এক্সট্রা একটা এলভি রয়েছে। এলভি মানে হচ্ছে কি বাষ্পীভবনের সুপ্ততাপ। তাই যদি থাকে তাহলে অবশ্যই সি বিন্দু এর চেয়ে ডি বিন্দুটার মধ্যে তাপশক্তির পরিমাণ বেশি। তার মানে সি বিন্দুতে যদি আমি একটু ধরে নিই, ধরো সি বিন্দুতে যদি তাপশক্তি হয় কেবলমাত্র কিউসি, তাহলে ডি বিন্দুতে আমাদের তাপশক্তি হবে কি, আমাদের সি বিন্দুর তাপশক্তি প্লাস হচ্ছে বাষ্পীভবনের সুপ্ততাপ, দ্যাট মিনস এলভি। তাহলে অবশ্যই আমি বলতে পারি সি বিন্দুর তুলনায় ডি বিন্দুতে তাপশক্তি বেশি থাকবে, যার এক্সট্রা অংশ হচ্ছে কি সুপ্ততাপ হিসেবে কাজ করবে। এই জন্য মনে করে দেখবে যে যদি আমি তোমার কাছে একই তাপমাত্রার দুটো জিনিস নিয়ে আসি, একটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সরাসরি লিকুইড পানি নিয়ে আসলাম, এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার কাছে আমি ভাস্প বা স্টিম নিয়ে আসলাম, তখন কোনটা তোমার শরীরটাকে জ্বালিয়ে ফেলবে বেশি? অবশ্যই স্টিমটা জ্বালিয়ে ফেলবে। অর্থাৎ একই তাপমাত্রায় থাকা অবস্থায় পানি এবং ভাস্প, এই দুটোর মাঝে ভাস্পর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ তাপশক্তি থাকে, কেননা তার মধ্যে আসলে এক্সট্রা হিসেবে বাষ্পীভবনের সুপ্ততাপও থাকে। এজন্য আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার স্টিম বা ভাস্পের সংস্পর্শ যখন আসবো, তখন আমাদের চামড়া পুড়ে যাবে, আমাদের ভয়াবহ অবস্থা তৈরি হবে। কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি যদি তোমার হাতে পায়ে লাগে, তাহলে তেমন একটা বড় ক্ষতি হওয়ার চান্স নেই। তোমরা হয়তো মাঝে মাঝে এটা খেয়াল করে থাকবে, যখন পানি ফোটানো হয় কেটলিতে নিয়ে চা বানানোর জন্য, তখন কেটলির মুখ দিয়ে যে ভাস্পটা বের হয় সেটা কিন্তু অবশ্যই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভাস্প। তার মধ্যে কিন্তু এক্সট্রা এই সুপ্ততাপটা থাকে, যেটা তোমার স্কিনটাকে জ্বালিয়ে দিতে পারে। অথবা খুব সহজ একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে তুমি যখন পাতিলে পানি ফুটাবে, তখন অবশ্যই সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড পানি থাকবে, এবং তুমি যদি আঙ্গুল চুবাও ওই পানির মধ্যে, হয়তো আঙ্গুলটা লাল হয়ে যেতে পারে বা 2-3 দিন তুমি ভুগতে পারো। বাট তুমি যদি প্রেশার কুকারের দিকে তাকাও, প্রেশার কুকার কিন্তু অবশ্যই স্টিম ছাড়ে বা ভাস্প ছাড়ে, যেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কাছাকাছি। এবং ওই ভাস্প যদি তোমার আঙ্গুলে লাগে বা তোমার শরীরে কোনো অংশ যদি লাগে খুব কাছে থেকে, তাহলে সে কিন্তু টোটাল জায়গাটা ক্ষত করে দিবে বা জ্বালিয়ে ফেলবে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভাস্পটা ভয়ঙ্কর থাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার লিকুইড বা পানির তুলনায়। এবার আসি সুপ্ততাপের নির্ভরশীলতার উপর। তো সুপ্ততাপ বিষয়টা আসলে বস্তুর অবস্থা পরিবর্তনের জন্য যে তাপ কাজ করে, সেটাই তো আসলে সুপ্ততাপ, তাই না? এখন আমরা যদি একই রকম পদার্থ নিই, জাস্ট আমি একটু দেখাই যে আমি ধরো একই রকম পদার্থ নিলাম, একটা 5 কেজি, একটা হচ্ছে আমি নিলাম 10 কেজি। এখন তুমি যদি 5 কেজি বরফকে পানিতে কনভার্ট করতে চাও তাপমাত্রা স্থির রেখে, এবং 10 কেজি বরফকে যদি পানিতে কনভার্ট করতে চাও তাপমাত্রা স্থির রেখে, তাহলে দুই ক্ষেত্রে আমাদের যে পরিমাণ সুপ্ততাপ দরকার হবে সেটা কখনোই সেম হবে না। অর্থাৎ সুপ্ততাপটা হচ্ছে বস্তুর ভরের উপর নির্ভর করে, একই সাথে উপাদানের উপর নির্ভর করে। দ্যাট মিনস তুমি 5 কেজি ভরের একটা বরফকে রাখলে, আর আরেকটা হচ্ছে 5 কেজি ভরের কোনো একটা কঠিন কপারকে রাখলে বা জিঙ্ককে রাখলে বা কোনো একটা কঠিন পদার্থকে রাখলে, তার মানে উপাদানটা যদি ভিন্ন করে দিই, সুপ্ততাপ ভিন্ন হয়ে যাবে। ভরকেও যদি আমি ভিন্ন করে দিই, তাহলে আমাদের সুপ্ততাপটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। তাহলে অবশ্যই মনে রাখবে, সুপ্ততাপ কিন্তু দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে কোন একটা বস্তুর ভরের উপর নির্ভর করে, ভর বাড়ালে অবশ্যই সুপ্ততাপ বাড়বে, ভর কমালে সুপ্ততাপ কমবে। আরেকটা হচ্ছে ওই বস্তুটার উপাদানের উপর নির্ভর করে। তার মানে তুমি যদি লোহার কথা বলো, তাহলে লোহাকে একদম কঠিন থেকে তরল পর্যন্ত গলাতে যে পরিমাণ সুপ্ততাপ দরকার হবে, একই পরিমাণ বরফকে তরল থেকে কঠিন থেকে তরল পর্যন্ত গলাতে কিন্তু সেই পরিমাণ সুপ্ততাপ লাগবে না, ভিন্ন পরিমাণ সুপ্ততাপ লাগবে। তার মানে এক একটা উপাদানের জন্য সুপ্ততাপ এক এক রকম, এক একটা ভরের পদার্থের জন্য সুপ্ততাপও কিন্তু এক এক রকম হয়। এবার যেটা দেখব সেটা হচ্ছে আপেক্ষিক সুপ্ততাপ, যেটাকে বলা হয় স্পেসিফিক লেটেন্ট হিট। বিষয়টা কীরকম, যে আমি ধরে নিলাম আমার কাছে এম ভরের কোনো একটা বস্তু আছে, তাহলে এম ভরের এই বস্তুটার
যদি আমি তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে কেবল তার অবস্থাটা পরিবর্তন ঘটাতে পারি যে পরিমাণ তাপ নিয়ে, সেটাই তো সূক্ষ্ম তাপ, তাই না? তাহলে আমি ধরে নিলাম কিউ পরিমাণ তাপ দিলাম আমি এম ভরের কোনো একটা বস্তুর উপর, এবং এই বস্তুটা কনভার্ট হলো কিসে? প্রথমে এম ভরের বস্তুটা সলিড অবস্থায় ছিল, তারপর সেটা কনভার্ট হয়ে গেল লিকুইড অবস্থায় বা তরল অবস্থায়। তাহলে আমি বলতে পারি এম ভরের বস্তুকে আমি যদি অবস্থা পরিবর্তন ঘটাই তাহলে প্রয়োজনীয় সূক্ষ্ম তাপ হচ্ছে কিউ। এখন আমি যদি এম ভরের বস্তুর কথা না বলে একক ভরের কোনো একটা বস্তুর কথা বলি, দ্যাট মিনস আমি যদি এখানে 1 লিখি, তাহলে আমরা পাবো একক ভরের বস্তুর জন্য আমাদের যে পরিমাণ তাপের দরকার হবে তার অবস্থা পরিবর্তনের জন্য সেটা হবে ঐকিক নিয়ম অনুসারে কিউ ডিভাইডেড বাই এম, এবং এটাকে আসলে বলা হয় আপেক্ষিক সুপ্ততাপ, যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। তাহলে আপেক্ষিক সুপ্ততাপ বলতে আমি বোঝাচ্ছি যে একক ভরের কোনো একটা বস্তু তার তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে যদি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হয়, তবে যে পরিমাণ তাপ গ্রহণ করে অথবা বর্জন করে সেটাই হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক সুপ্ততাপ। এবং তুমি দেখতে পাচ্ছ এই যে আপেক্ষিক সুপ্ততাপ এল, এটা কিন্তু গৃহীত হতে পারে অথবা বর্জিত হতে পারে। মানে বিষয়টা এরকম যে আমি তোমাকে একটু দেখাই, একক ভর বলতে আমি এখানে কতটুকু নিব, আমি 1 কেজি নিই। ধরো আমার কাছে 1 কেজি আইস আছে, 1 কেজি পরিমাণ বরফ আছে আমার কাছে, এবং আমি চাচ্ছি কি 1 কেজি পরিমাণ বরফটাকে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফিক্সড রাখবো। এমনভাবে ফিক্সড রাখবো যাতে সেটা আইস বা সলিড যেটাই বলি না কেন, সলিড অবস্থা থেকে টোটালি লিকুইড অবস্থায় চলে আসে। তাহলে এই যে একক ভরের আমি বরফটাকে নিলাম, এই বরফটাকে আমি যেহেতু পরিবর্তন করে ফেললাম তার অবস্থাটা কঠিন থেকে তরল পর্যন্ত, তাহলে আমাকে যে পরিমাণ তাপের দরকার হবে ওটাই হচ্ছে আমাদের বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। তার মানে এখানে আপেক্ষিক সুপ্ততাপ বিষয়টা অনেক ধরনের হতে পারে। আবার আমি যদি সেম ঘটনা বলি, ধরো আমার কাছে 1 কেজি পরিমাণ পানি আছে, দ্যাট মিনস লিকুইড পানি আছে। আমি চাচ্ছি কি এই পানির তাপমাত্রাটা আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফিক্সড রাখবো, এবং আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু পানি ভাষ্পে পরিণত হয় অথবা ভাষ্প পানিতে পরিণত হয়। তাহলে এখানে আমি কি করলাম, আমি এখানে লিকুইড হিসেবে বা তরল পদার্থ হিসেবে পানিটাকে রাখলাম, তারপর এটাকে গ্যাস বা ভাষ্পে কনভার্ট করে দিলাম। তো এই যে টোটাল ঘটনাটা ঘটালাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফিক্সড রেখে, তাই আমার এখানে যে পরিমাণ তাপশক্তির দরকার হয়েছে পানিটাকে গ্যাসে কনভার্ট করার জন্য, ওই তাপটাই হচ্ছে কি আপেক্ষিক সুপ্ততাপ, বা একটু স্পেসিফিকভাবে বললে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। তাই এভাবে আসলে আপেক্ষিক সুপ্ততাপটা কাজ করে। তো যখন আমরা সুপ্ততাপ নিয়ে কথা বলবো তখন কিন্তু একক ভর থাকবে না, যে কোনো ভর থাকতে পারে, সেটা হচ্ছে এম ভর। বাট আমরা যখন আপেক্ষিক সুপ্ততাপ নিয়ে কথা বলবো তখন আমাদের একক ভর থাকবে, দ্যাট মিনস 1 কেজি হতে পারে সেটা, অথবা 1 গ্রাম হতে পারে, এটা আমাদের ডেফিনেশনের উপর নির্ভর করছে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা যে এখানে একটা মান বের করেছি কিউ ডিভাইড বাই এম ইজ ইকুয়াল টু এল, এল মানে হচ্ছে কি আমাদের আপেক্ষিক সুপ্ততাপ। তাহলে এখান থেকে কিন্তু আমরা চাইলে আপেক্ষিক সুপ্ততাপের যে ইউনিট বা একক এটাও বের করতে পারি। তাহলে এল এর এককটি কী হবে, কিউ বা তাপ শক্তি, এটার একক দুই রকম, একটা হচ্ছে ক্যালোরি আর একটা হচ্ছে জুল। তো আমি জুল দিয়ে কাজ করি, আর ভরের একক কি অবশ্যই কেজি হয়ে থাকে। তার মানে আমাদের এখানে আপেক্ষিক সুপ্ততাপের একক হবে জুল পার কেজি। এখন তুমি যদি চাও এখানে জুল ইউজ না করে ক্যালোরি ইউজ করলে তাও হবে, তাহলে আমাদের উপরে ক্যালোরি দিতে হবে, আর ক্যালোরি ইউজ করলে বেশিরভাগ সময় ভরের একক হিসেবে গ্রামকে ইউজ করা হয়। তাহলে আমরা এখানে পাবো ক্যালোরি পার গ্রাম, এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক সুপ্ততাপের আরেকটা ইউনিট। তাহলে আমাদের এখানে দুইটা ইউনিটের প্রত্যেকটাই মনে রাখতে হবে। এবার আমরা ডাইমেনশন বা মাত্রা নিয়ে একটু কাজ করি। ডাইমেনশন বা মাত্রা হচ্ছে কীরকম, যে আমরা এখানে দেখতে পাচ্ছি আপেক্ষিক সুপ্ততাপ হচ্ছে কিউ ডিভাইড বাই এম, যেখানে কিউ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ তাপ, এম হচ্ছে কোনো একটা বস্তুর ভর। তো তাপ মানে হচ্ছে কি শক্তি, আমরা অলরেডি শিখেছি তাপ এক প্রকার শক্তি। তাই শক্তির যে মাত্রা সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 হিসেবে কাজ করে, এবং এটাকে বেসিক্যালি থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। আর যেটা ভরের মাত্রা হচ্ছে শুধুমাত্র এম, এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম। তাহলে দেখো উপরে এবং নিচে দুটো জায়গায় কিন্তু এম আছে, তাহলে আমাদের উপরে এবং নিচে এমটা কাটা যাবে, আমাদের থাকবে শুধুমাত্র এল স্কোয়ার টি ইনভার্স 2। তো এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক সুপ্ততাপের মাত্রা, এবং এভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি। তো দেখো ভেতরে থাকা এল মানে হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্যকে নির্দেশ করে, আর বাইরে থাকা এল যেটা, এটা আসলে আপেক্ষিক সুপ্ততাপকে নির্দেশ করে। তাই মনে রাখবে আপেক্ষিক সুপ্ততাপ অথবা সুপ্ততাপ মানে যা শুধুমাত্র তাপ বা হিট মানে তা না, কেননা তাপ বা হিট ওর একক শুধুমাত্র জুল হতে পারে অথবা ক্যালোরি হতে পারে। বাট যখনই তুমি ল্যাটেন্ট হিট বা সুপ্ততাপের কনসেপ্টটা আনবা তখন তার ইউনিটটা কিন্তু জুল পার কেজি হতে পারে অথবা ক্যালোরি পার গ্রাম হতে পারে। তো এই কয়টা বিষয় তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে।
তারপর আচ্ছা এটাও আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে আমাদের জুল পার কেজি, যেটা এটা আসলে এসআই ইউনিট হিসেবে কাজ করে। তারপর ক্যালোরি পার গ্রাম, যেটা সেটা আসলে সিজিএস ইউনিট হিসেবে কাজ করে। এবার আমরা আপেক্ষিক সূত্রতাপের অনেকগুলো প্রকারভেদ দেখব। অনেকগুলো মানে হচ্ছে 4 ধরনের প্রকারভেদ আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে গলনের আপেক্ষিক সুপ্ততাপ। বিষয়টা কীরকম একটু বলি, যে তোমার হাতে বরফ আছে এবং তুমি জানো এই বরফটা আসলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থায় থাকে। এখন তুমি যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকা অবস্থায় বরফটাকে টোটালি লিকুইডে কনভার্ট করতে পারো, স্টিল তার তাপমাত্রা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকতে পারে। তো এই ক্ষেত্রে তুমি বাইরে থেকে এক্সট্রা যে পরিমাণ হিট প্রয়োগ করেছো, এটাই হচ্ছে আমাদের গলনের আপেক্ষিক সুপ্ততাপ। দ্যাট মিনস এটাকে আসলে এলএফ দিয়ে প্রকাশ করা হয়। তো আমি যদি একটু শর্টকাটে তোমাদেরকে বলি, তাহলে বিষয়টা এরকম যে কোনো একটা কঠিন পদার্থের একক ভরকে, একক ভর মানে হচ্ছে তোমার কাছে এখন ধরো 1 গ্রাম অথবা 1 কেজি পরিমাণ আইস আছে, তুমি এটাকে কিন্তু 1 গ্রাম অথবা 1 কেজি পরিমাণ লিকুইডে কনভার্ট করছো। তাহলে কোনো কঠিন পদার্থের একক ভরকে তার গলনাঙ্কে স্থির রেখে, গলনাঙ্ক মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এই তাপমাত্রা স্থির রেখে আমি যদি তাপমাত্রার পরিবর্তন না ঘটাই, দ্যাট মিনস 0 ডিগ্রি আছে, তবে তাকে কঠিন থেকে যদি তরলে পরিণত করি, তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাই হচ্ছে আমাদের ওই পদার্থের গলনের আপেক্ষিক সুপ্ততাপ। তাহলে এখানে আমাদের পানি বা বরফের গলনের আপেক্ষিক সুপ্ততাপ হচ্ছে এলএফ, এবং এই এলএফটাকে আসলে আমরা এইভাবে সূত্র অনুসারে লিখতে পারি, যেটা হচ্ছে অলরেডি তোমরা জানো, এলএফ ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই এম, যেখানে এম হচ্ছে ওই কঠিন পদার্থের ভর, কিউ হচ্ছে যে পরিমাণ তাপ আমি বাইরে থেকে প্রয়োগ করেছি। এবং যে কোনো বরফের জন্য বা পানির জন্য এর একটা স্পেসিফিক মান আছে, এই মানটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যেটাকে আমাদের বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ বলে, এবং এর মানটা হচ্ছে 3360000, এবং আপেক্ষিক সুপ্ততাপের যে ইউনিট সেটা হচ্ছে জুল পার কেজি। তো এটার মানেটা কি আসলে, এই ইউনিট না আসলে এই মানের মানেটা কি? এখানে আমরা যে মানটা দেখতে পাচ্ছি এর মানে হচ্ছে, তুমি যদি একটা একক ভরের বরফকে নাও, দ্যাট মিনস 1 কেজি ভরের যদি তুমি বরফকে নাও, নেওয়ার পর তুমি যদি ওই 1 কেজি ভরের বরফটাকে আবার 1 কেজি ভরের পানিতে যদি কনভার্ট করো, সেক্ষেত্রে তোমার যদি তাপমাত্রা সেম থাকে, দ্যাট মিনস 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি ফিক্স থাকে, তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে ওই তাপটাই হচ্ছে তোমার 3360000 জুল। তাহলে এতটুকু পরিমাণ তাপ তোমাকে এক্সট্রা দিতে হবে। অর্থাৎ এখানে আমাদের গৃহীত তাপ কাজ করবে, বা আমি বলতে পারি বরফের মধ্যে আমরা তাপটাকে অ্যাপ্লাই করব। তাহলে গলনের আপেক্ষিক সুপ্ততাপ যেটা, সেটা আসলে তাপটাকে প্রোভাইড করা বা সাপ্লাই করা। তাহলে সাপ্লাই করা তাপ নিয়ে আমরা এখন কথা বলেছি। এরপরে এটার মতো করে আরেকটা তাপ আছে, যেটাকে বলা হয় কঠিনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, এবং কঠিনীভবনের আপেক্ষিক সুপ্ততাপটা হচ্ছে গলনের আপেক্ষিক সুপ্ততাপের ঠিক অপোজিট। কীরকম অপোজিট আমরা একটু দেখি। এখন ধরো আমার হাতে হচ্ছে লিকুইড আছে, দ্যাট মিনস আমার এই লিকুইডটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের। এখন আমি চাচ্ছি কি এটাকে এখন বরফ বানাবো, দ্যাট মিনস উল্টো প্রসেস। তো আমরা যদি বরফ বানাতে চাই, অবশ্যই এখান থেকে কিছু পরিমাণ তাপ শক্তিকে নিয়ে যেতে হবে বা সরিয়ে ফেলতে হবে, QUID। ওকে, তো আমি ধরে নাও কতগুলো তাপশক্তিকে সরিয়ে আমরা এটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস বা সলিডে কনভার্ট করেছি। তার মানে এই জায়গাটাতে আমরা কিছু পরিমাণ তাপশক্তিকে বিয়োগ করেছি বা ফেলে দিয়েছি। আমি ধরে নিলাম এটা হচ্ছে অবশ্যই -LF। কেন -LF লিখলাম? কারণ সেম পরিমাণ তাপশক্তি আমি যদি পানি থেকে সরাই, তাহলে কিন্তু সে এখন আবার বরফে পরিণত হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের লিকুইডটাও ছিল 1 কেজি, যে বরফটা বা সলিড বা কঠিন পদার্থ তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের কি 1 কেজি। তাহলে আমি বলতে পারি যে একক ভরের কোনো তরল পদার্থকে আমি যদি এর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত করি, তাহলে যে পরিমাণ তাপ আমাদের বর্জন করতে হবে বা পরিত্যাগ করতে হবে, ওই পরিমাণ তাপকে বলা হয় তরলের কঠিনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। তার মানে আমরা এখানে -LF পরিমাণ তাপশক্তিকে বর্জন করেছি, এবং এটার মান আসলে এরকম, দ্যাট মিনস এর মান হচ্ছে 3360000 জুল পার কেজি। এর মানে হচ্ছে আমরা যদি 1 কেজি পরিমাণ পানি থেকে 3360000 জুল তাপ নিষ্কাশিত করি বা অপসারিত করি, তাহলে সেটা বরফে পরিণত হবে সম্পূর্ণভাবে। তো এই হচ্ছে আমাদের কঠিনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, যেটা টোটালি অপোজিট প্রসেস গলনের আপেক্ষিক সুপ্ততাপের। তাহলে আমরা গলনের আপেক্ষিক সুপ্ততাপে কী করেছিলাম? তাপ সাপ্লাই করেছিলাম বাইরে থেকে, বাট কঠিনের মানে কঠিনীভবনের আপেক্ষিক সুপ্ততাপে যেটা হয় সেটা হচ্ছে আমরা তাপটাকে ডেলিভার করি বা তাপটাকে আমরা বর্জন করি, বা বলা যায় কোনো একটা পদার্থ থেকে তাপটাকে আমরা ছেড়ে দিই বা লিপ করি।
ওকে, যাই হোক, আমরা এত ডিপে না যাই। আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে আরও এক ধরনের আপেক্ষিক সুপ্ততাপ আছে, যেটাকে বলা হয় বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। তো এই বিষয়টা আসলে কীরকম, এটাও একটু খোলসা করি। ধরো তোমার কাছে এখন 1 কেজি পরিমাণ পানি আছে, তাহলে পানিটাকে আমি লিকুইড লিখলাম, এবং এই লিকুইডের তাপমাত্রা এখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড, পরিমাণ হচ্ছে কতটুকু, 1 কেজি। তো এখন আমি চাচ্ছি এটা একটু পরে লিখি। এখন আমি করলাম কি, নির্দিষ্ট পরিমাণ তাপ প্রয়োগ করলাম এই মানে লিকুইডের উপর বা পানির উপর, সেটা কি হয়ে গেল, টোটালি গ্যাস হয়ে গেল, এবং গ্যাস হওয়ার পরও সে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকলো, এবং এক্ষেত্রে তার ভরটা ছিল প্রথমে 1 কেজি, টোটালটা গ্যাস হওয়ার পর তার ভরটাও হয়ে গেছে আবার 1 কেজি, তার মানে 1 কেজিটা এখানে চেঞ্জ হয়নি। তাহলে এখানে কি ঘটলো, অবশ্যই আমি বাইরে থেকে কিছু পরিমাণ তাপশক্তি প্রয়োগ করেছি, যে তাপটাকে আমরা এখানে প্রকাশ করি এলভি দিয়ে। তাহলে এলভি হচ্ছে এমন একটা তাপ, যে তাপের ফলে আমাদের তরল পদার্থটা টোটালি গ্যাসে কনভার্ট হয়েছে, বা তার তাপমাত্রাটা কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে সেক্ষেত্রে এটাই হচ্ছে কি আমাদের বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। তাহলে আমি যদি একটু এক সেন্টেন্সে বলি, তাহলে হবে একক ভরের তরল পদার্থকে তার স্ফুটনাঙ্কে স্থির রেখে তাপমাত্রার কোনো পরিবর্তন না ঘটিয়ে শুধু তরল থেকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকেই ওই পদার্থের বা ওই তরলের বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ বলে। তাহলে দেখো, আমরা এখানে পানি নিয়ে যেহেতু কাজ করছি, এখানে সবগুলো কেস কিন্তু পানি নিয়ে বা H2O নিয়ে। তাহলে পানির ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক 0 ডিগ্রি, স্ফুটনাঙ্ক কিন্তু 100 ডিগ্রি। তার মানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের যে তাপমাত্রা, সেটা আসলে পরিবর্তন হয় না, বাট বস্তুর অবস্থার পরিবর্তন ঘটছে এখানে। এবং এটারও আমরা বলতে পারি একটা নির্দিষ্ট মান আছে এবং সূত্র আছে। অবশ্যই এলভিকে আমরা একই রকম সূত্রে মানে আবদ্ধ করে রাখবো, দ্যাট মিনস কিউ ডিভাইডেড বাই এম হিসেবে এটা এখন কাজ করবে। এবং সেক্ষেত্রে এটার যে মানটা আছে, স্পেসিফিক মান, এই মানটাও তোমাদেরকে একটু মুখস্থ করে ফেলতে হবে। এবং এই মানটা হচ্ছে অনেকটা এরকম, আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে 2268000, 2268000, এবং এটারও যে ইউনিট সেটা হচ্ছে কি জুল পার কেজি হিসেবে কাজ করে। তার মানে ইউনিটটা হচ্ছে একই রকম। তো এর মানে কি, এর মানে হচ্ছে যদি আমি 1 কেজি পরিমাণ কোনো পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাখার পর তার উপর যদি আমি 2268000 জুল এতটুকু তাপশক্তি যদি প্রয়োগ করি, তাহলে ওই পানির টোটালটা বা 1 কেজি পরিমাণটাই বাষ্পে কনভার্ট হবে, এবং যেটার মানও থাকবে কি তাপমাত্রা হিসেবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং সেম এই প্রসেসটারই অপোজিট প্রসেস হচ্ছে ঘনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। তাহলে ঘনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ বিষয়টা কীরকম, উল্টো কাহিনী। ধরা যাক আমাদের কাছে গ্যাসীয় পদার্থ আছে, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এবং আমি করলাম কি ঠিক 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেটাকে লিকুইড বানিয়ে দিলাম কোনোভাবে, এবং সেক্ষেত্রে তার তাপমাত্রাটা ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 1 কেজি পরিমাণ গ্যাস নিলাম 100 ডিগ্রির, এবং ফাইনালি তাকে আমি কনভার্ট করেছি 1 কেজি পরিমাণ লিকুইড বা পানিতে বা তরল পদার্থতে। এই ক্ষেত্রে যে পরিমাণ হিট বা তাপশক্তি এখানে ছেড়েছে, সেটাই হচ্ছে কি আমাদের ওই তরল পদার্থের জন্য ঘনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। তাহলে আমি যদি একদম শর্টকাটে বলি, সেটা হচ্ছে একক ভরের কোনো বায়বীয় বা গ্যাসীয় পদার্থকে তার তাপমাত্রার কোনো পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র গ্যাসীয় বা বায়বীয় অবস্থা থেকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের বর্জন করতে হয়, ওই পরিমাণ তাপটাকে বলা হয় ওই বায়বীয় পদার্থের বা তরল পদার্থের ঘনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। তবে এখানে তরল পদার্থ না বলে বায়বীয় পদার্থটা বলাই ভালো, যেহেতু ফাইনাল স্টেজ ছিল আমাদের গ্যাসীয় পদার্থ। তো ওই অনুসারে তোমরা বলতে পারো এটা হচ্ছে বায়বীয় পদার্থের ঘনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। কেননা ঘনীভবন মানে কি, ঘনীভবন মানে হচ্ছে ভাস্পটা পানিতে পরিণত হবে। তার মানে ভাস্প যেহেতু পানিতে পরিণত হচ্ছে, তার মানে এটা অবশ্যই ওই ভাস্পের ঘনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। আবার দেখো পাশের কেসে কী ছিল, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। তার মানে কি ভাস্প হবে, অবশ্যই লিকুইড বা তরল পদার্থ ভাস্প হবে। তাই এটাকে আমরা বলতাম কি তরল পদার্থের বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। তো তবে তাই হোক, সমস্যা নেই, এটার জন্য আমাদের মানটা সেম থাকবে। দ্যাট মিনস আমি যদি মানটা লিখি, তাহলে হবে 2268000 জুল পার কেজি। এখন এই মানের মিনিংটা কি, মিনিংটা হচ্ছে তুমি যদি 1 কেজি জলীয় ভাস্প তোমার কাছে রাখো বা স্টিম বা ভাস্প যদি রাখো, এবং তুমি যদি ওই 1 কেজি পরিমাণ জলীয় ভাস্পকে টোটালি লিকুইড বা তরল পদার্থে কনভার্ট করো, এবং সেক্ষেত্রে যদি তাপমাত্রার কোনো পরিবর্তন না হয়, তাহলে যে পরিমাণ তাপ তোমার লাগবে সেটা হচ্ছে 2268000 জুল পার কেজি। তো এইভাবে আসলে বিষয়টা কাজ করে। এবং খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের হিট লস হচ্ছে। তাই কঠিনীভবন এবং ঘনীভবন এই দুটো ক্ষেত্রে আসলে সুপ্ততাপটা বের হয়ে যায়, বা বলা যায় সুপ্ততাপটা তারা ডেলিভার করে। আমি একটু জাস্ট লিখে দিই, সুপ্ততাপটা তারা ডেলিভার করে। আর হচ্ছে
আমাদের গলন এবং বাষ্পীভবনের ক্ষেত্রে যে সুপ্ততাপটা আমরা পাই সেটা আসলে সাপ্লাই করা হয় বাইরে থেকে। তাহলে এখানে আমরা সুপ্ততাপটাকে সাপ্লাই করি। এবং সেই সাথে তোমাদের এই প্রত্যেকটার কিন্তু ইংলিশ নামগুলো মনে রাখা দরকার। আমি জাস্ট একটু শর্টকাটে বলে দিচ্ছি। গলনের আপেক্ষিক সুপ্ততাপ যেটা, এটাকে ইংলিশে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ফিউশন। তাহলে ল্যাটেন্ট হিট মানে হচ্ছে আপেক্ষিক সুপ্ততাপ, জাস্ট গলনের জন্য এটাকে ফিউশন নামে ডাকা হয় ইংলিশে। তারপর হচ্ছে কঠিনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ যেটা, এটাকে ইংলিশে বলা হয় ল্যাটেন্ট হিট অফ সলিডিফিকেশন। তাহলে আমি এই ওয়ার্ডটা শুধু লিখে দিই, সলিডিফিকেশন, তার মানে কঠিনীভবন, কঠিন করা। তাহলে ল্যাটেন্ট হিট অফ সলিডিফিকেশন এটাই হচ্ছে কি কঠিনীভবনের আপেক্ষিক সুপ্ততাপের ইংলিশ। তারপর হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। তার মানে বাষ্পীভবনের জন্য আমরা এখানে এক্সট্রা ইউজ করবো ভ্যাপোরাইজেশন, এই ওয়ার্ডটা আমরা ইউজ করবো। তাহলে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। আচ্ছা, এখানে খুব সম্ভবত জেড হবে না, ভ্যাপোরাইজেশন তো এখানে অ্যাস হবে, ভ্যাপোরাইজেশন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ঘনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, এটাও সেম, জাস্ট ঘনীভবনের ইংলিশটা লিখলেই হবে, যেটাকে বলা হয় কনডেনসেশন। তাহলে আমি একটু লিখে দিই কনডেনসেশন। তাহলে ল্যাটেন্ট হিট অফ কনডেনসেশন এটাই হচ্ছে কি ঘনীভবনের আপেক্ষিক সুপ্ততাপের ইংলিশ। এবার দারুণ একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে ম্যাথে অনেক বেশি পরিমাণে কনফিউশন হয় সেটা হচ্ছে কি আমরা ম্যাথে দুইভাবে আমাদের এই মানগুলোকে ইউজ করতে পারি। তুমি দেখতে পাচ্ছ অলরেডি এখানে মান কিন্তু আসলে আলটিমেটলি দুটো, একটা আরেকটার বিপরীত আর কি। তো ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, তুমি যদি এই মানটাকে জুল পার কেজিতে না রাখতে চাও, তুমি চাইলে এটাকে ক্যালোরি পার গ্রামে রাখতে পারো। আর যখন আমরা 336,000 জুল পার কেজিকে ক্যালোরি পার গ্রামে কনভার্ট করব, তখন এই টোটালটার মান হয়ে যাবে অনলি 80। তার মানে আমাদের এটার মান হবে 80 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, ক্যালোরি পার গ্রাম মানে হচ্ছে গ্রাম ইনভার্স 1। এভাবে আমরা এটাকে কনভার্ট করতে পারি, তার মানে খুবই ইজি। তাই যেখানে আমাদের 336,000 জুল পার কেজি থাকুক না কেন, সেটাকে আমরা চাইলে এখানে 80 ক্যালোরি পার গ্রাম হিসেবে কনভার্ট করতে পারি। একইভাবে আমরা যদি এই মানটা দেখি 2268000, এটা কিন্তু জুল পার কেজি ইউনিটে আছে। তো এটাকে আমি যদি ক্যালোরি পার গ্রাম ইউনিটে কনভার্ট করি, তাহলে এটার মান হয়ে যাবে খুবই সহজ 540। দ্যাট মিনস 540 ক্যালোরি। আচ্ছা, আমি পাশে লিখি ক্যালোরি পার গ্রাম হয়ে যাবে। তার মানে তোমার ম্যাথের ক্ষেত্রে যখন তুমি দেখবে তোমার প্রশ্নের মধ্যে ক্যালোরি বা গ্রাম জিনিসটা আছে, তখন তোমরা চাইলে এখানে 540 বা 80 ইউজ করতে পারো। আর যদি কোশ্চেনের মধ্যে দেখো যে জুল বা কেজি এই জিনিসগুলো আছে, তখন চাইলে তোমরা আমাদের এই মানগুলো ইউজ করতে পারো। এবং একটা বিষয় তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা যে মানগুলো লিখেছি এগুলো সবগুলো কিন্তু শুধুমাত্র পানির জন্য, অন্য কোনো কিছুর জন্য না। এবং আমাদের সিলেবাস বা টেক্সট বই বলি সব জায়গাতে কিন্তু এই মানগুলো কাজে লাগানো হয় কেবলমাত্র পানির ক্ষেত্রে। দ্যাট মিনস তুমি এখানে পানির জন্য গলনের আপেক্ষিক সুপ্ততাপ বের করছো বা ঘনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ বের করছো, অন্য কোনো পদার্থের জন্য বের করছো না। তাই এই চারটা মান কিন্তু শুধুমাত্র পানির জন্য কাজ করবে। এখানে আরেকটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের এলভি এর যে মানটা সেটা অবশ্যই এলএফ এর চেয়ে বড়। দ্যাট মিনস এলভি যেটা, এটা অবশ্যই বড় থাকছে হচ্ছে এলএফ এর চেয়ে। তোমাদের কাজ হচ্ছে কতটুকু পরিমাণ বড়, দ্যাট মিনস এলভি মাইনাস এলএফ এটা বের করে সেটাও তোমাদের জানা। তোমরা দুইভাবে জানতে পারো, একটা হচ্ছে জুল পার কেজি এই ইউনিটও বের করতে পারো পার্থক্যটা, আরেকটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম এই ইউনিটও বের করতে পারো। দুটি বের করে রাখবে, দুটোই জেনে রাখবে, কেননা এটাও কিন্তু মাঝে মাঝে চলে আসতে পারে যে এলভি এবং এলএফ এর মাঝে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা আসলে